আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পুষ্টি নিবেদিত চলমান দেখার জন্য। চলমান নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন, এবং এই নিয়মিত আয়োজনে আমাদের এখানে আলোচকরা উপস্থিত থাকেন। আজকে দুজন আলোচকের মধ্যে একজন উপস্থিত হয়েছেন, আরেকজন পথে আছেন। আশা করছি অনুষ্ঠানে যে কোনো সময় তিনি যোগ দেবেন। আমাদের আজকের এই অনুষ্ঠান সহ নেক্সাস টেলিভিশন অন্য যে কোনো অনুষ্ঠান যদি ডিজিটাল মিডিয়া দেখতে চান তাহলে দেখতে পারবেন আমাদের নেক্সাস টেলিভিশনের ভেরিফাইড পেজে, অথবা ইউটিউবে গিয়ে নেক্সাস টেলিভিশন লাইভ লিখলেই আপনার নেক্সাস টেলিভিশনের যে চ্যানেল আছে সেখানে যেতে পারবেন এবং ইউটিউবে দেখতে পারবেন। আজকে আমাদের মধ্যে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন এখন কামরুজ্জামান রতন, তিনি সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং আরও একজন আলোচক আমাদের সঙ্গে উপস্থিত হবেন, তিনি আসলেই তার সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমাদের আজকের অনুষ্ঠানে যে আলোচনার বিষয় সেটি হচ্ছে সবই আছে আগের মতো। অনেকেই বলছেন যে কোনো কিছুই ঠিক বদলাচ্ছে না এবং সব কিছুই আগের মতো রয়ে গেছে। বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার একটা বক্তৃতায় বলেছিলেন যে কোনো কিছুই তেমন একটা বদলায়নি। তিনি বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রপতি, এটা সকলেই মনে করছেন। ফলে তার কাছ থেকে এরকম একটি বক্তব্য আসার কারণে এই কথাটি আরও বেশি গুরুত্ব পেয়েছে। সাধারণ মানুষও অনেক সময় বলছেন যে তেমন কিছু বদলায়নি। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের যে 2 বছরের শাসন, সেই শাসনের বেশ কিছু নেতিবাচক দিক ছিল, যে দিকগুলি এখনো বন্ধ হয়নি। আমরা কামরুজ্জামান রতন আপনাকে প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে আমরা অন্তর্বর্তী সরকারের সময় দেখেছিলাম যে রাস্তাঘাটে মব হয়, মানুষ তার রাজনৈতিক মতামত বা তার কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে গেলে যারা এমনিতে কোনো অপরাধের সাথে যুক্ত নন এমন ব্যক্তিদেরকে বিভিন্ন সময় শারীরিকভাবে নির্যাতন করা হয়। এবং গতকাল আমরা লক্ষ্য করেছি 15ই আগস্টে যে কিছু মানুষ ফুল দিতে গিয়েছিলেন, তাদেরকে রাস্তায় আটকে প্রহার, নির্যাতন এগুলি করা হয়েছে। মব বাংলাদেশে বিভিন্ন জায়গায় হচ্ছে, অর্থাৎ কিছু মানুষ একত্রিত হয়ে তারা কাউকে যদি মনে করেন যে শত্রুতাবশত, তাকে শারীরিকভাবে আক্রমণ করা, গালিগালাজ করা, অথবা ক্ষেত্র বিশেষে পুলিশের হাতে সোপর্দ করার মতো ঘটনাও ঘটেছে, যেখানে সেই রকম কোনো ফৌজদারি অপরাধে তারা আক্রান্ত ছিলেন না বা ফৌজদারি অপরাধ তারা করেন নাই। তো এই যে আমরা অন্তর্বর্তী সরকারের সময় এটা অনেক হতে দেখেছি। তো আসলে কি আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের মতোই রয়ে গিয়েছে, উন্নতি হয় নাই? তুষার ভাই, আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। আপনি যে মব শব্দটা, আমরা কিন্তু এটা আমাদের সাংবিধানিকভাবে এটা একটা নতুন ওয়ার্ড। এটা আমরা দেখেছি 2024 সালের 5ই আগস্টের পর থেকে যাদের উপর মানুষের একটা সংক্ষুব্ধতা ছিল, সেটার জাস্টিফাইড তো কখনো একটা মব, যখন আমি একটা মানুষের উপর কোনো বিচার বিশ্লেষণ না করে বা আমার ইচ্ছে শক্তি দিয়ে, আমার গায়ের জোর দিয়ে আমি তার উপর যখন আক্রমণ করব, এবং এটা আমি বিচারের জন্য অপেক্ষা করলাম না, কোনো আইন আদালতকে আমি সামনে দাঁড় করালাম না, সেটাতে কখনো যেন আবার আপনার উপর রাগ থাকতে পারে, কিন্তু আমার অধিকার নাই আপনার উপর আঘাত করে। এটা হলো একদিক। কিন্তু এই জিনিসটা কখন মানুষের মধ্যে এই সংক্ষুব্ধতা তৈরি হয়েছে, এটা দীর্ঘদিন যখন আমি যখন নির্যাতিত হয়েছি বা আমার উপর যখন ইনজাস্ট হয়েছে সমাজে, কিন্তু তখন কিন্তু একটা সংক্ষুব্ধতা তৈরি হয়েছে। এটা 16 বছরে আমার বিভিন্ন একটা নাগরিকের ভোটের অধিকার এবং বেঁচে থাকার জন্য যতগুলো তার অধিকার নিয়ে বেঁচে থাকার মতো তার স্বাতন্ত্র্য একটা নিয়ে রাষ্ট্রের মধ্যে বাস করার কথা ছিল, যেখানে সে পায় নাই, ওই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তার একটা পুঞ্জীভূত একটা ক্ষোভ ছিল। এখন এই ক্ষোভটা আপনি যদি সবসময় আইনের চোখে দেখেন, এটা আইন তো কখনোই বলবে না যে আমার আইন তুমি নিজে হাতে, আমরা সবসময় বলি আইন কখনো নিজে হাতে উঠিয়ে নেবেন না। কিন্তু আমার একটা ছোট্ট একটা আবেদনের মধ্যে দিয়ে বলি, আমার চোখের সামনে আমি দেখেছি আমার সহপাঠী গুম হতে। আপনি ইলিয়াস আলীকে দেখেছেন, আমার সহপাঠী ছিল, আপনার 90s আমার হিস্ট্রিগুলো আমাদের জানেন। তো আমি দেখেছি নিরাপদের একটা মানুষকে ড্রাইভার সহকারে, তাকে আনসার সহকারে তাকে গুম করে দেওয়া হলো, এবং এইভাবে 800 লোককে গুম করে দেওয়া হয়েছে, আমার ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এবং শুধু এইভাবে তো বিভিন্ন ফিরিস্তি বলাই যায় সরকারের বিরুদ্ধে, শুধু ওইখানে শুধু আমি ওইটুক বলবো শুধু তা না, আমার ভোটের যে অধিকার বা আমার নাগরিকের বেঁচে থাকার যে অধিকারগুলো, এগুলো চাওয়াটাই মনে হয় যে আমার অপরাধ ছিল। তো এইভাবে যখন আমি নিগৃহীত হতে হতে আমার উপর বিভিন্নভাবে আমি রাষ্ট্র, আমার নেত্রী, আমার দলের উপর যখন নিষ্পেষণের একটা চরম একটা বিভীষিকাময় অবস্থা ছিল,
এইটার পরিসমাপ্তিতে আমরা যখন আন্দোলন সফল হলো, এটা কিন্তু পৃথিবীর বিশ্বে কিন্তু এটা হয়, কিন্তু এটা কতদিন হবে, বা এই হওয়াটাকে আমরা জাস্টিফাই করবো না, বা আইনের আওতায় এনে আমি ওই মবটাকে কখনোই আমি স্বীকৃতি দিতে পারবো না, কেউই পারবে না। বিশেষ করে এই গণতান্ত্রিক সরকার আসার পরে এটা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলেছেন যে জিরো টলারেন্স, এবং আমরা হতে দেব না। এখন গতকাল আপনি যে প্রসঙ্গটা বললেন, এখন আমার মনে হয় যে এইটা হলো ঘটনাগুলো, এটা পার্সোনালি অনেক কিছু এটা ম্যাটার করে। ধর আপনার একটা অঞ্চলগত হতে পারে, গোষ্ঠীগত হতে পারে, এবং আমার ব্যবসায়িক দ্বন্দ্ব হতে পারে। এখন এই মব কালচারের মধ্যে দিয়ে ওইটাকে আমি জাস্টিফাই করতে চাই, সেইখানে এটা অনুচিত। এবং রাষ্ট্র যদি তার সঠিকভাবে চলে, এবং বর্তমান সরকার যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, আমি মনে করি আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এই ধরনের মবকে কখনোই স্বীকৃতি দেওয়া উচিত না, এবং সরকার দেবেও না। সেই ক্ষেত্রে কোথাও যদি ব্যত্যয় হয়ে থাকে, যারা ব্যত্যয় করেছে এবং আইনকে নিজের হাতে উঠিয়ে নিয়েছে, আমি মনে করি তাদের বিরুদ্ধে শাস্তির আওতায় তাদেরকে আনা উচিত। আমার বিশ্লেষণ এইভাবে, এবং আমার অবজারভেশন, রাষ্ট্রকে যদি সুন্দর একটা শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে চালাতে হয় এবং আইনের শাসনের মধ্যে দেশ যদি চলতে হয়, এবং এই ট্র্যাগিংটা আমি কখনোই, এটা আমার দল তারেক রহমান কখনোই এটাকে মেনেও নেয়নি, এবং এটাকে অ্যাপ্রিসিয়েট করে, এটাকে অ্যাড্রেস করে, এটাকে আমি কখনোই এটা আমলও নেব না, এবং আমাদেরকে করতেও আমাদেরকে দেবে না। এবং দেশ জাতি কখনোই এই একটা অনন্তকাল পর্যন্ত এটা হতেই পারে না, এবং এটা হতে দেওয়া উচিত না। আমাদের মধ্যে আমাদের আরও একজন আলোচক যোগ দিয়েছেন, তিনি ব্যারিস্টার আল মামুন রাসেল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমরা কথা বলছিলাম যে সব কিছুকে আগের মতোই রয়ে গেল, কেননা আমরা অন্তর্বর্তী সরকারের সময় দেখেছি মুদ্রাস্ফীতির হার খুব বেড়ে গিয়েছিল। এর আগেও শেখ হাসিনার শাসনামলের শেষ ভাগে মুদ্রাস্ফীতি প্রচুর বেড়েছিল। সেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের কথা থাকলেও এখনো পর্যন্ত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় নাই, এবং জিনিসপত্রের অগ্নিমূল্য ছিল, এবং সেটা আরও বাড়ছে। আপনার কি মনে হয় যে সবকিছু কি আগের মতোই থেকে যাচ্ছে? জি, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার প্রয়াসে যুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্ট রতন ভাইকে শুভেচ্ছা জানাচ্ছে, এবং যারা দর্শক আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। প্রথম কথা হচ্ছে, এবার যে গণঅভ্যুত্থানটা হয়েছে, গণঅভ্যুত্থানে আমরা দেখেছি যারা ছাত্ররা, যাদেরকে আমরা ফার্মের মুরগি বলতাম, সেই ফার্মের মুরগিরা রাস্তায় জীবন দিয়েছে। তারা রাস্তায় প্লেকার্ড নিয়ে নেমেছে যে রাষ্ট্র সংস্কার চাই। হ্যাঁ, সাময়িক অসুবিধার জন্য আমরা ক্ষমা চাচ্ছি, তার মানে রাষ্ট্র সংস্কারের জন্য কিন্তু তারা জীবন দিয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 1.5 বছর 2 বছর কন্টিনিউ করার পরে বারবার আমরা বিভিন্ন অন্তর্বর্তীকালীন সরকার 1.5 বছরে আমরা দেখেছি প্রায় কমপক্ষে 300 থেকে 350 আন্দোলন হয়েছে। আন্দোলন যখন হতো তখন আমরা শুনতাম যে নতুন সরকার আসলে সব কিছু বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমরা এটাই আসলে বাস্তবতা, নতুন সরকার আসার পর আন্দোলনগুলো বন্ধ হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমরা বারবার চাপ দিয়েছিলাম তাদেরকে, বিভিন্ন দিক থেকে আমরা চাপ দিয়েছিলাম যে সংস্কারগুলো, রাষ্ট্রীয় যে সংস্কারগুলো। কিন্তু আমরা দেখতে পাই সরকার ক্ষমতা আসার 6 মাসের মাথায় যে রাষ্ট্রের যে মূল যে সংস্কারগুলো দরকার ছিল, এই যে আমরা রাষ্ট্রপতি নির্বাচন সামনে আছে, আমরা কত আগ্রহ উদ্দীপনা দেখাচ্ছি, কিন্তু আলটিমেটলি রাষ্ট্রপতি ক্ষমতা কি আছে? রাষ্ট্রপতি কোনো ক্ষমতা নেই। এই জন্যই তো রাষ্ট্র সংস্কারের মধ্যে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য করার জন্য। কিন্তু আমরা দেখেছি প্রথম দিনে সরকার শপথ নেওয়ার পরে জুলাই যে সনদ আছে সেটাকে মানে সরাসরি ওনারা যদি বারবার বলছেন যে অক্ষরে অক্ষরে পালন করবেন, কিন্তু আমরা বুঝতে পারছি না আসলে অক্ষরে অক্ষরে পালন করবেন কিভাবে। যে জুলাইয়ের যে সংবিধান যে রিলেটেড যে সংস্কারগুলো, গুরুত্বপূর্ণ সংস্কারগুলো আছে, যেগুলো বেসিক স্ট্রাকচারের সাথে যায়, সেগুলো তো করা হচ্ছে না। তার চেয়ে বড় কথা হচ্ছে, আমরা আমাদের যে বর্তমান সরকারের যে বিএনপির যে এই 31 দফা ছিল, সেখানে কিন্তু বারবার তারা এমফেসাইজ করেছেন রুল অফ ল, সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। কিন্তু আমরা কি আসলে দেখতে পাচ্ছি সর্বস্তরে আইনের শাসন? গতকাল আপনি দেখেছেন কুষ্টিয়াতে একজন এমপির বাসভবনের সামনে, এমপির বাসভবনের সামনে তার গাড়িতে হামলা হয়েছে। এটা নিয়ে তো আজকে সারাদিন বা গতকাল থেকে কি যা হচ্ছে। এখন কথা হচ্ছে, একজন এমপি যদি কারো নিয়ে কোনো ন্যাক্কার শব্দ ব্যবহার করে, হ্যাঁ, তাহলে উনি নাকি আমাদের প্রতিমন্ত্রীকে নিয়ে এবং তার দলকে নিয়ে ছোট করে বলেছেন যে সভাপতি সেক্রেটারি দল বলেছেন, এই জন্য তার বাড়ির সামনে গিয়ে জনতা থাকতে হবে, সেখানে তার গাড়িতে আক্রমণ করবে। এরপরে যে একটা হয়েছে, এবং আমরা দেখেছি সিলেটে আমাদের একটা শিশু, তার চোখ উপড়ে ফেলা হয়েছে। কেন?
নাসিরুল পাটোয়ারি তার কথা আমার পছন্দ হয় নাই। এখন কথা হচ্ছে আমার কথা পছন্দ হবে না, এই জন্য আমি তার চোখ উড়ে ফেলবো। তাহলে রুল অফ লটা কোথায়, আইনের শাসনটা কোথায়? আমরা তো আইনের শাসনের কথা বলে আসছি যে আইনের সর্বস্তরে আইন প্রতিষ্ঠা করবো, এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বারবার বলেছেন যে আমরা ক্ষমতা আসার পর মবকে আমরা বন্ধ করে দিয়েছি। আলটিমেটলি মব কি বন্ধ হয়েছে? আপনি এই নাসিরুদ্দিন পাটোয়ারির কথা আপনার হয়তো ভালো না লাগতে পারে, কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারির বিপরীতে আমরা এই সরকারি দলে অনেকে আছে, আপনি যাকে এবার প্রতিমন্ত্রীর এই কি বলে সচিব পদমর্যাদা যাকে সহকারী বানানো হয়েছে, তার ভাষ্য, তার শব্দচয়ন, আমি একই টকশোতে ছিলাম, সে একজন রাজনীতিবিদকে শুয়োরের বাচ্চা টকশোতে বলেছেন। তার মানে কি আমি কি রাশেদের উপর আক্রমণ করব, বা রাশেদের উপর আক্রমণ করকে আমি সাপোর্ট করব? আমি কখনো করব না। আমরা যুব দলের যে নয়ন আছে তার শব্দচয়ন দেখি, এই আমজনতা পার্টির যে তারেক আছে তার শব্দচয়ন দেখি। আমার কথা হচ্ছে শব্দচয়ন যদি আমার পছন্দ না হয় তাহলে আমার আইন যেটাকে বলে, আইন যেটাকে মতো রয়ে গেল যে শব্দচয়ন পছন্দ হচ্ছে না সেজন্য আক্রমণ হচ্ছে, আবার এই শব্দগুলিও তো ভালো না, সেই শব্দচয়ন করা হচ্ছে। শব্দগুলো যদি ভালো না হয় তাহলে আমাদের একই রকম রয়ে গেল। গালি যারা দিচ্ছিল তারা গালিও দিচ্ছে, মারামারি যারা করতো তারা মারামারি করছে। তাহলে বদলালো কি? ব্যাপারটা এখানে আমরা দেখতে পেতাম যে শেখ হাসিনার সময় যখন কেউ কোনো কথা বলতো, কোনো লিখতো, আমাদের মাহমুদুর রহমান সাহেবকে দেখেছি, মাহমুদুর রহমান সাহেবের উপর আক্রমণ করা হয়েছে, মামলা হয়েছে, পরে উনি কোর্টে গিয়ে হাজিরা দিতে গিয়েছেন, সেখানে আক্রমণ হয়েছে। তার মানে আগের যে জায়গাটা এটা যদি এখনো সেম থাকে তাহলে তো আমরা যে এই সুন্দর বাংলাদেশের চিন্তা করেছিলাম সেটি তো আসলে ফলপ্রসূ হচ্ছে না। আগের যে জায়গাটা সেটা বদলানোর দায়িত্ব আসলে কার? সকলকে নিতে হবে, সরকারি দলকে নিতে হবে, বিরোধী দলকে নিতে হবে। আমরা দেখেছি সরকারি বিরোধী দলের এখন যে কার্যক্রম, এখন সরকার আর বিরোধী দল, কিন্তু একটা সময় তো পুরো এই যে 19 মাসের মতো, 18 মাসের কিছু বেশি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকলেন, তারা কেন এই সংস্কৃতি বদলের চেষ্টা করলেন না? শুধু কাগজে কলমে সংস্কার লিখলেই কি হবে? এটাকে প্রযুক্ত করে মানুষকে একটা উদাহরণ তৈরি করা কি দরকার ছিল না? চেষ্টা তো করেছে, আমি মনে করি এখনো চেষ্টা চলমান আছে। তারা কি গালিতে বাধা দিয়েছিলেন, মবে বাধা দিয়েছিলেন, আক্রমণে বাধা দিয়েছিলেন, প্রচুর আক্রমণ, প্রচুর গালিগালাজ তো তখন আপনি দেখেছেন, এক্সাম্পল ক্রিয়েট করেছে। প্রথম আলো যখন আক্রমণ হয়েছে, যে লিস্টটা যখন আক্রমণ হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, ওই আসামিরা এখনো পর্যন্ত জেলে আছে। যে আসামিরা আছে, যদিও আন্দোলনের পরবর্তীতে এরকম অনেক কিছু হয়েছে, কিন্তু আপনি দেখেছেন যেখানে আক্রমণ হয়েছে, আমি একটু শেষ করি, যেখানে আক্রমণ হয়েছে সেখানে যদি আইনের তাদের যারা আক্রমণ করেছে বা মব তৈরি করেছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, এবং কি এখনো পর্যন্ত যে ডেইলি স্টার, প্রথম আলো যে মামলায় যে আসামিরা এখনো পর্যন্ত তারা জামিন পায় নাই। তাহলে সেটাই তো আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছে। প্রথম আলোতে হামলা করার জন্য ইন্টারনেটে উস্কানি দেওয়া হয়েছে, ডেইলি স্টার এবং প্রথম আলোর সামনে গরু জবাই করে জিয়াফত খাওয়া হয়েছে। সেখানে আপনি যে আমজনতা তারেক সাহেবের কথা বললেন, আমজনতা পার্টির, সেও একটাতে অংশ নিয়েছিল বলে সে নিজে আমাকে বলেছে। তার মানে দীর্ঘদিন ধরে এই পত্রিকাগুলিতে আক্রমণের একটা পরিবেশ তৈরি করা হয়েছে, এবং তারপরে যেদিন আক্রমণ হয় সেদিনও প্রায় 3-4 ঘন্টা ধরে এর সামনে আক্রমণকারীরা জমায়েত হয়েছে, নানান ধরনের ইট পাটকেল ছুঁড়েছে। তো সরকার তো সেখানে বাধা দেয় নাই, ইউনূসের সরকার। কিন্তু আপনি বলছেন যে আক্রমণ করার পরে আইনের আওতায় আনা হয়েছে। না, ব্যাপারটা হচ্ছে প্রতিবাদের ভাষা কি? না, প্রতিবাদের ভাষা কি? আমি আপনাকে বলি প্রতিবাদের ভাষা কি। আপনি দেখতে পেয়েছেন উন্নত বিশ্ব প্রতিবাদের ভাষাগুলো হয়, যেমন হচ্ছে এই লন্ডনে রিসেন্টলি একটা প্রতিবাদ হয়েছে যে খাটের উপরে, তারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে খাটের উপরে মানে বেড বানিয়ে মানে প্রতিবাদ করে, রাস্তা যে বেদখল এই হচ্ছে এই বানিয়ে তারা প্রতিবাদ করেছে। এটা প্রতিবাদের একটা স্মার্ট ভাষা। এখন কথা হচ্ছে যখন কেউ প্রতিবাদ করবে, ভিন্ন আঙ্গিতে প্রতিবাদ করবে, এটা যতক্ষণ পর্যন্ত ভায়োলেন্টের পর্যায়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আপনাকে সরকার হিসেবে আপনাকে একটা সুযোগ দেওয়া উচিত। এখন কথা হচ্ছে যদি ভায়োলেন্ট হিসেবে যায় তখন এই সরকারের দায়িত্ব হচ্ছে সরকার তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছে কিনা। যদি না নিয়ে আসে তাহলে সরকারের আইনের রুল অফ ল, যেটা আইনের শাসন বরখেলাপ করেছে, আর যদি আইনের আওতায় নিয়ে আসে, তারা আক্রমণাত্মক এবং আক্রমণোদ্যত, তাদের হাতে লাঠিসোঁটা আছে এবং তারা ভাঙচুর শুরু করে দিয়েছে, তখন বাধা না দিয়ে আপনি পুরোটা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে তারপরে আপনি তাদেরকে আইনের আওতায় নিয়ে যাবেন? না 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 না, ব্যাপারটা আমরা এই পত্রিকার সম্পাদকরা বলেছিলেন যে তারা ফোন করেছেন এবং ফোন করার পর উপদেষ্টারা তাদের সেই ফোন কলে সাড়া দেন নাই। এমনকি একজন উপদেষ্টা এটাও বলেছেন যে তিনি দুঃখিত যে তিনি পারেন নাই, এরকম বলেছেন। না, এটা আমি আপনাকে বলেছি যে কোনো মব এটা কোনো সুযোগ নেই, এবং এটা আমরা কন্ডেম করি, আমরা প্রতিবাদ করি যে কোনো বিষয়। আমির হামজার উপর হামলা হলো, এখন এটা একটা মব, তাই না? হ্যাঁ, অবশ্যই, আমি তো বলেছি আপনাকে। তো তাহলে
তাহলে সেটা এটার জন্য বদলাচ্ছে না কেন? এটাই তো বদলানো উচিত আমাদের। এটাই তো বদলানো উচিত। যদি আপনি আইনি শাসন প্রতিষ্ঠা করতে চান, আপনাকে যে কোনো মবকে আপনাকে মোকাবেলা করতে হবে। যদি মোকাবেলা করা না যায়, তাহলে দেশে আইনি শাসন থাকবে না। আর দেশের আইনি শাসন যদি না থাকে, আলটিমেটলি একটা দেশের স্ট্রাকচারে ভাঙন্তরই হবে। এই পর্যায়ে পুষ্টি নিবেদিত চলমান একটা বিরতি নিচ্ছি। অনুষ্ঠানে বিজ্ঞাপন বিরতি না দিলে অনুষ্ঠানে আইনের শাসন থাকে না। চলেন বিরতির পরে ফিরে আসি। বিরতি শেষ হলো, ফিরে এলাম পুষ্টি নিবেদিত চলমান অনুষ্ঠানে এবং আমরা কথা বলছিলাম দুজন অতিথির সাথে। জনাব কামরুজ্জামান রতন, আপনার কাছে আবার আসি। হামের মৃত্যু এখনো থামে নাই এবং এখনো একাধিক শিশু হামে মৃত্যুর ঘটনা আসছে এবং এরই মধ্যে হামের টিকাকে বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়া জড়িত থাকার অভিযোগে একটা নোটিশ পাঠানো হয়েছে এবং সেই নোটিশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ করা হয়েছে এবং এটা করেছেন ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠান। হামের মৃত্যু সরকার বলেছিলেন নিয়ন্ত্রণে আসবে, বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, কিন্তু সেটা তো এখনও ঠিক নিয়ন্ত্রণে আসলো না এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদ তিনি বলেছিলেন যে একটা তদন্ত হবে, পরে অবশ্য সেই কথা থেকে সকলে সরে এসেছেন। এই যে এতগুলি মৃত্যু হলো, এতগুলি শিশুর কোনো তদন্ত হলো না, কিংবা কেন এই ঘটনাটা ঘটলো, কি কারণে আমরা জানতে পারলাম না। আসলে সংশ্লিষ্ট যখন জাহিদ সাহেবের কথা বললেন, অ্যাকচুয়ালি তো হামের যে শিশুটা যে অবস্থায় মারা গেল, এটা তো নির্মমতা, এটা আমার বাচ্চাও হতে পারতো। তো এর দায় মানে অবশ্যই তো এটা জাহিদ সাহেব বলেন, হ্যাঁ, বা কনসার্ন যারাই আছে তাদেরকে এটা আমি দেওয়ার আগে আমি এতটুকু বলতে চাই যে যে যার সামর্থ্য অনুযায়ী কথা বলুক এবং সামর্থ্যের মধ্যে দিয়ে যতটুকু টিকার মাধ্যমে বা হামকে প্রোটেক্ট করার জন্য কবে এটা পূর্বসূরীরা এটার দায়িত্বটা নিবে কি নেবে না, দায়িত্ব তো এখন আমি মনে করি যে এর দায়িত্বটা আলটিমেটলি আমাদেরকে নিতে হয়। কিন্তু দায়িত্ব নিয়ে আপনি যদি চেষ্টা করে যান, মানুষ কিন্তু ওইভাবে কিন্তু আপনাকে সহানুভূতির দৃষ্টিতে দেখবেন যে না, চেষ্টা করেছে, আমার সামর্থ্য আছে, ওই থেকে এই গভর্নমেন্ট আমার মানে চেষ্টা করে যাচ্ছে। কিন্তু কোনো ভুলভাল দিয়ে কোনো অন্যভাবে এটাকে দিয়ে হামের মৃত্যু যদি আমি ঠেকাতে না পারি, আলটিমেটলি সরকারের উপর দায়টা আসে। সেই ক্ষেত্রে জাহিদ সাহেবের সবারই আমাদের দায়িত্বশীল কথা বলা উচিত এবং বাস্তবতার নিরিখে কথা বলে সর্বোচ্চ চেষ্টাটার মধ্যে দিয়ে মানুষকে কিন্তু একটু সচেতন এবং এর থেকে কীভাবে বেরিয়ে আসা যায়। আমি যতটুকু জানি 7 দিন পরে আরও কিন্তু হামের যে টিকাগুলো, এগুলো একটা সংকটও মানে আজকে বিরোধী দলের একজনে বলেছে। এটা যদি সত্য হয়, আমাদের এইটার জন্য আমাদের যা যা করা উচিত ইমিডিয়েট মানে আমাদের ব্যবস্থার ক্ষেত্রে, সেই ব্যাপারে সবাইকে সতর্ককরণ করে আমার যে সমাধান, এই সমাধানের কল্পে এই শিশুর মৃত্যুর হার থেকে এই সরকারকে আমার মনে হয় যে এটাতে সম্পূর্ণ সরকার সচেষ্ট, কিন্তু তার চেয়ে আরও বেশি আমাদের কি কি করণীয় এক্সপার্টিস যারা আছে এবং অন্যান্য এই স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে থেকেও আমাদের দেশে বিদেশে আমার মনে হয় সবাইকে একটু সমন্বয় করে এর থেকে একটু আমাদের সমাধানের এবং মৃত্যুর হার যত কমিয়ে আনা যায় এবং উন্নত সেবা দেওয়া যায় সেদিকে আমাদের সরকার অবশ্যই সচেষ্ট থাকবে। আমি আমার মামুন ব্যারিস্টার ভাইয়ের ওনার একটা কথায় আমাকে একটু না বললেই নয়, সেখানে হলো আমরা রাজনীতিবিদরা যে কথায় মানুষকে আঘাত করি, অ্যাকচুয়ালি তো মানুষকে আঘাত করার মধ্যে দিয়ে কিন্তু নিজের যোগ্যতা বা আমার নিজের সম্মানটা কিন্তু বাড়ে না কখনো। আগে আমরা শুনতাম যে তুমি অধম বলে আমি উত্তম হব না কেন, এখন যদি কবিতার লাইন আরেকটা যদি আমি জুড়ে দেই, তুমি অধম বলে আমি নরাধম হব না কেন। এখন কি এই জুলাই এই সফল একটা আন্দোলনের পরে আমরা কি নরাধম হওয়ার জন্য কি আমরা প্রতিযোগিতায় নামলাম? আমার মনে হয় সেইখানে ব্যক্তিবিশেষ তার দলের এটা কোনো এজেন্ডার মধ্যে নেই। ধরুন আমিও তো দল করি, আমার দল তো বলে নাই যে অমুককে বা আমার যারা বিরোধী শিবিরে আছে বা অন্য মতের অনুসারী তাদেরকে এমন শব্দ চয়নের মধ্যে দিয়ে এত মানে স্ল্যাগ কোনো কিছু ব্যবহার করলে আলটিমেটলি মানুষের এই রাজনীতিবিদদের উপর একটা বাজে ধারণা হয় এবং এই সহিংসতা, অপরকে খাটো করে কথা বলা, এই কালচার থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসার জন্যই কিন্তু আমরা কিন্তু জুলাই আন্দোলন। এবং আমাদের সবচেয়ে আগে ধরেন আজকে এই যে মামুন ভাই উনি কথা বললেন, আমি যদি এখন সরকারি দলের এমপি বা আমার আচরণ যদি হয় আপনি কেন অমুকের বিরুদ্ধে কথা বললেন,
আমার মনে হয় উচিত না। তাহলে তো আমরা ওই শাহজাহান খান আহমেদকে দেখেছি এই টক শোতে এসে বিরোধী দলের কথা তারা সহ্য করতো না, তারা এখান থেকে চেয়ার উঠে ওখানে মারতে গিয়েছে। আমার মনে হয় অতটুকু পরিবর্তন এবং সচেতনতা আমাদের মধ্যে আসছে। আমাদের মধ্যে থেকে কেউ যদি ব্যক্তি রুচিবোধের কারণে বা ব্যক্তি আমি কি বলবো ব্যক্তিগত কোনোভাবে যদি কাউকে ছোট করে কথা বলে থাকে, যেটা আমার দলের আদর্শের মধ্যে পড়ে না, নৈতিকতার মধ্যে পড়ে না, তার দায়িত্ব অন্তত দল নেবে না এবং ব্যক্তিগতভাবে এগুলোকে আমরা ঘৃণাও করি। এবং আমার জুলাইয়ের এই যোদ্ধাদের সামনে দাঁড়িয়ে এত কিছুর পরিবর্তনের পরে আমার মানসিক নৈতিকভাবে আমারও পরিবর্তন হওয়া উচিত। এই ক্ষেত্রে আমি অন্ততপক্ষে মামুন ভাইকে আমরা বলবো, কোনো ব্যক্তি বিশেষে কোনো আমার তারেক রহমানের প্রচেষ্টাকে আপনারা খাটো করে দেখবেন না, এবং ওনার প্রচেষ্টার মধ্যে যদি আপনারা ভালো কিছু দেখেন আপনাদের অবস্থান থেকে, নিশ্চয়ই তারেক রহমানের তার তো জীবদ্দশা অনেক কষ্ট, অনেক স্যাক্রিফাইস, অনেক শঙ্কার মধ্যে এবং অনেক চ্যালেঞ্জের মধ্যে দায়িত্বটা নিয়েছেন। আমার মনে হয় কোনো ব্যক্তি বিশেষের জন্য ওনাকে দোষারোপ করে অন্ততপক্ষে এই রাষ্ট্রের যতগুলো আগামী দিনের যে আমাদের ভবিষ্যতের কর্মচিন্তা এবং এখন যেই সমস্যাগুলোর মধ্যে আছে আপনারা ওগুলোকে প্রপার ওয়েতে অ্যাড্রেস করেন এবং ওইটাকে সমাধান করবে, আপনারা সাজেশন দেন। জনাব আল মামুন রাসেল, একজন আইনজীবী নোটিশটা করেছেন, এর আগেও এই ধরনের চেষ্টা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত আদালত কোনো মামলা গ্রহণ করেন নাই, অথবা সেই ধরনের কোনো আইনি ব্যবস্থা বা তদন্ত সেগুলোও হয়েছে বলে আমরা খুব ভালোভাবে জানি না। কিন্তু মৃত্যু 908 ছুঁয়েছে এবং 908 জন শিশু যারা মৃত্যুবরণ করেছেন তার 80%, 79%-এর মতোই সব 5 বছরের নিচে। তো এই যে এত মৃত্যুর পরও তদন্ত হলো না, আসলে কি আইন বাংলাদেশে ভিআইপিদের জন্য প্রযোজ্য না, বা ভিআইপিদের বিরুদ্ধে কোনো তদন্ত করা যায় না, এরকম কিছু? আর এরই মধ্যে নবম জাতীয় বেতন কমিশন ঘোষণা করা হয়েছিল, নতুন পে স্কেল ঘোষণা করা হবে এটা বলেছেন মুখ্য সচিব। এবং নবম জাতীয় বেতন কমিশন কিন্তু সরকারি চাকরিজীবীদের মূল বেতন ডাবল করে দিতে বলেছিল। তো বেশ একটা বিরাট আর্থিক চাপ আসবে এবং এটা আসলে মুদ্রাস্ফীতি আরও বাড়বে, দ্রব্যমূল্য আরও বেড়ে যাবে বলে সকলে আশঙ্কা করছেন। বেসরকারি চাকরি যারা করেন তাদের বেতন তো সেইভাবে বাড়বে না। তো সরকার যদি এই মুহূর্তে পে স্কেল দিয়ে দেন তাহলে সরকারি চাকরিজীবী যারা তারা হয়তো কিছুটা সাশ্রয় পাবেন, কিন্তু বেসরকারিদের কি হবে, যেখানে এমনিতেই আমরা শুনেছিলাম জবের বন্যা হবে, তারপরে অনেক লাখ লাখ চাকরি হবে, দরখাস্ত আসছে, এরপরে মানুষ মানে কুল পাবে না বিদেশে গিয়ে, এরকম কথাবার্তা শুনেছিলাম, সেগুলো তো কিছুই হয় নাই, উল্টো বেকারত্ব বাড়ছে। আপনার কি মনে হয় যে আসলে কি আমাদের অর্থনীতিও ঠিক আগের মতোই রয়ে গেল? দেখেন, প্রথম কথা হচ্ছে হামের বিষয়ে যদি আপনি আমাকে এক কথায় প্রশ্ন করেন এটার লাইবিলিটি ইউনিট সরকার নিবে কিনা, আমি বলবো নিতে বাধ্য। দে মাস্ট টেক দ্য লাইবিলিটি। সুপিরিয়র লাইবিলিটিকে বলে, এটাকে বলে। আপনি যে 900 950 আমার শিশু জীবন দিয়েছে, এই জীবনের 908 এই শিশুদের জীবনে পুরো জীবনটা রয়ে গিয়েছিল তার পুরো স্বপ্ন। যদি বয়স্ক লোক ভিন্ন বিষয়, কিন্তু শিশু তার পুরো জীবন সে অনেক কিছু হতে পারতো, সে ডক্টর মোহাম্মদ ইউনূস হতে পারতো। তাহলে সে যে মারা গিয়েছে এটার যে গাফিলতি আছে, নেগলিজেন্স আছে, এটা যে কর্তৃপক্ষ, আপনি দেখেছেন আমাদের স্বাস্থ্য উপদেষ্টা, এমন একজন স্বাস্থ্য উপদেষ্টাকে আমরা বানিয়েছি যে স্বাস্থ্য উপদেষ্টা নিজে ছিল একজন ব্যাংকার এবং যে হচ্ছে নিজেই ক্যান্সারের রোগী, এমন একটা ব্যক্তির স্বাস্থ্য উপদেষ্টা বানিয়েছি। আমরা দেখেছি যে স্বাস্থ্যের যে ডিজি আছে যেটা 3বার পরিবর্তন করা হয়েছে 1.5 বছরের মধ্যে, কিন্তু টিকা যে গুরুত্বপূর্ণ শিশুদের জন্য দেওয়ার প্রয়োজন সেটার দিকে তারা কনসার্ন দেয় নেই। এই কনসার্ন না দেওয়ার কারণে আমি মনে করি শুধু লিগেল নোটিশ পাঠাইলে হবে না। যে শিশুরা মারা গিয়েছে তার বাবা মাকে উচিত এই যে ধরে ধরে যারা এটার জন্য দায়ী প্রত্যেককে ধরে দিয়ে তাদের বিরুদ্ধে মামলা করা। এই লিগেল নোটিসে কিছু হবে না, এটা দিয়ে একটা লিগেল নোটিস আপনি করবেন, এটা নিয়ে জাস্ট হচ্ছে একটা হইছে হবে আর কিছুই হবে না। একটা লিগেল নোটিসে আহামরি এটা তো মামলা না, হ্যাঁ, এটা তো বিগিনিং স্টেজ অফ, এটা মানে জাস্ট হচ্ছে আপনি একটা মানুষকে জানালেন, এই লিগেল নোটিস দিয়ে কিছু হবে না। বরং যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এটা তদন্ত যেমন আমাদের এই উপদেষ্টা প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদ ভাই তো বলে দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের গাফিলতি নেই, এটা তদন্ত চলমান। তো তাহলে তদন্ত চলমান থাকলে গাফিলতি নেই কীভাবে বুঝলেন আপনি? তদন্ত শেষ করেন আগে যে কোথায় কোথায় তো এই তাদের গাফিলতি ছিল, গাফিলতি অবশ্য আছে, না হলে কীভাবে মারা গেল। এবং আমরা দেখেছি এর আগ থেকে নাকি টিকাটা বন্ধ ছিল, মানে সরকার ক্ষমতার আগ থেকে টিকাটা বন্ধ ছিল। তাহলে এটা পরবর্তীতে কেন চালু হলো না, কেন প্রদান করা হলো না? সেটা হচ্ছে যে টিকা দিবস পালন করা হয়, যেটাকে টিকা ক্যাম্পেইন বলে আর কি। একই দিনে সকল শিশুকে একটা টিকা দিলে সেটাকে টিকা দিবস বা ম্যাস ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। তো সেইটা হওয়ার কথা ছিল 2024-এ, সেটা হয় নাই।
এবং এটা আরো আগেই হওয়ার কথা ছিল, 1 বছর পিছিয়ে গিয়েছিল, 23-এ হওয়ার কথা ছিল, সেটা 24-এও হয় নাই, এবং 24-এর ডিসেম্বরে এটা হওয়ার কথা ছিল, কিন্তু সরকার পরিবর্তন হয়ে যাওয়ার কারণে সেটা হয় নাই। কিন্তু পরে অন্তর্বর্তী সরকারও আর এই ক্যাম্পেইনটা করে নাই, এবং টিকা সংগ্রহে কিছু গাফিলতি ছিল, কিছু কম টিকা সংগ্রহ হচ্ছিল প্রত্যেক বছরই, কিন্তু এইবার অন্তর্বর্তী সরকার আসার পরে এটা প্রায় বিপর্যস্ত হয়ে গিয়েছিল, কারণ তারা একটা প্রকল্প HPNSP যেটাকে বলে, এটাকে বাতিল করে দিয়েছিলেন। তো এরকম একটা অবস্থা হলো, কিন্তু তদন্তটা হলো না। এমনকি এই যে অভিযোগগুলি যেগুলো আমি বলছি, এগুলো তো তদন্ত সাপেক্ষ, সেটাও তো হলো না। এটা অবশ্যই আমি মনে হয় রতন ভাই একজন মেম্বার অফ পার্লামেন্ট, ওনাদের কি উদ্যোগ আছে এটা নিয়ে। আমি পার্সোনালি, আমাকে যদি আপনি বলেন, আমি বলবো এটা তদন্ত হওয়া উচিত। যারা এটার জন্য দায়ী তাদের প্রত্যেককে শাস্তির আওতা আনতে হবে এবং এক্সাম্পলারি পানিশমেন্ট দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ যদি শুধু ক্ষমতার মধুটা নিলে তো হবে না, ক্ষমতার মধুর পাশাপাশি ক্ষমতার যে এগুলো আছে, লুপোজগুলো আছে, সেগুলোও নিতে হবে আপনাকে। আপনি ক্ষমতা নিয়েছেন, শুধু আরামটা পাবেন, কিন্তু এই যে আপনার উইকনেস, আপনার নেগলিজেন্সের কারণে যে এই হয়েছে, সেটা যদি না হয়, তাহলে আলটিমেটলি সামনে যারা ক্ষমতা গ্রহণ করবে তারা সাহস পেয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যারা ছিলেন তখনকার অন্তর্বর্তী সরকারে, তারা প্রত্যেকেই বলেন যে তাদের সরকার প্রায় নির্ভুল ছিল। এমনকি তাদের যে প্রেস সচিব এবং প্রেস উইং, তারা তো দ্বিধাহীন কণ্ঠে বলে যে তাদের শাসন সম্পূর্ণ নির্ভুল ছিল, কোনো ভুল তারা করেন নাই। কিন্তু কোনো নাগরিক যদি অভিযোগ উত্থাপন করে, তাহলে সেই অভিযোগ আমলে না নেওয়া কি আসলে সেটাই তো নাগরিকের অধিকারকে ক্ষুণ্ণ করে না? অভিযোগ তো আমলে নিয়ে তদন্ত করা যেতে বলেছি পারে। যে আপনি আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আপনার নাগরিক, আপনার উন্নত বিশ্বে আপনি দেখেন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের বিরুদ্ধেও করা যায়, কিন্তু আমাদের দেশে সেটি করা যায় না। তো সেটি করতে হবে। যেমন আমরা প্রেসিডেন্টের বিষয়ে কি বলেছি, প্রেসিডেন্টকে দায় মুক্তি দিয়ে দিচ্ছে, যে প্রেসিডেন্টের বিরুদ্ধে যিনি সদ্য বিদায়ী প্রেসিডেন্ট, হ্যাঁ, তাকে দায় মুক্তি দিচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডিরেক্ট বলা হচ্ছে যে ওনার বিরুদ্ধে মামলা করা যাবে না। তাহলে ওনার আগের যে অপরাধ, ওনার যে আগের অপরাধের জন্য কেন, যখন উনি প্রেসিডেন্ট ছিল সে অবস্থায় ওনার বিরুদ্ধে মামলা করা যাবে না। আপনি যেটা আর্টিকেল 50 দেখাচ্ছেন, কিন্তু এর আগে যদি কোনো অপরাধ করে, সেটা আপনি এরশাদকে আপনি 4 মাস 5 মাসের মাথায় তাকে আপনি মামলায় নিয়ে আসছেন না, তাহলে কেন পারবেন না? তো সুতরাং আমরা ওই যাকে দিয়ে আমার সুযোগ সুবিধা পাই, যাকে দিয়ে আমি কোনো বেনিফিশিয়ারি হই, আমরা চাই না তাকে বিপদে ফেলতে, আমরা চাই না। সেক্ষেত্রে আমাদের এটা নিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বিষয়ে আসলে এত উদার কিংবা এত নমনীয় হওয়ার কারণ কি? কারণ সেই সরকারে তো কিছু দুর্নীতি হয়েছে, সেটা তো এমনকি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালও বলেছে। সেই সরকারের বেশ কিছু উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ উঠেছে দুর্নীতির বিষয়ে। উপদেষ্টাদের পিএস নিয়ে কথা উঠেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য উপদেষ্টার যে 3 জন ব্যক্তিগত সহকারী ছিলেন, তিনি নিজে নিয়োগ দিয়েছিলেন ব্যক্তিগত কোটায়, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পাঠ্যপুস্তক বোর্ডে গাজী সালাউদ্দিন তানভীর এবং রাখাল রাহা নামে 2 জনের বিরুদ্ধে, যিনি আবার তার ছদ্মনাম রাখাল রাহা, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তো এই তদন্তগুলি হচ্ছে না কেন, মানে এত নমনীয় কেন? তুষার ভাই, ফেসিস্টের সময় আমরা একটা শব্দ শুনতাম, উন্নয়নের জোয়ারে দেশ ভাসছে, মানে এটা যে জান্নাতের যে নহর দিয়ে দুধ প্রবাহিত হচ্ছে, যারা সরকারি আনুকূল্য পেত তাদের অপরাধের কোনো বিচার হতো না। আচ্ছা, কিন্তু এই যে আপনার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান ম্যাডাম, হয়তো নামটা বলেননি আপনি, যে 2টো নাম বললেন, ওনার 2 জন এবং আসিফ মাহমুদের সুস্পষ্ট, এখানেও কিন্তু ওই যে হাসিনা বলছে না যে আমার প্রিয় 400 কোটি টাকা নিয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত ওই যে দুদকে যে 2টা মামলা হলো, আমরা কিন্তু এখন পর্যন্ত ওই মামলার লাস্ট এখন যে কি অবস্থা আমরা কিন্তু এখনো জানিনি। এখন ওনারা যারা 18 মাস দায়িত্ব পেয়েছে, দায়িত্ব পাওয়ার পরে আমি পার্লামেন্টে যখন আমাদের বাজেট বক্তব্যটা হলো 2য় সেশনে, এমন একজন বক্তাকে আমি শুনি নাই যে স্বাস্থ্য খাত, স্থানীয় হসপিটাল নিয়ে কথা না বলছে। আমার এলাকার মুন্সিগঞ্জের যে সদর হসপিটালে অবস্থা যদি আপনি যান, যেখানে আমার 500 লোক রেগুলার আমি দেখব, ওইখানে 1,500 লোক যায়, প্লাস ওখানে কোনো চিকিৎসা নেই। মানে এটা বলতে আমার নিজের ব্যর্থতার জন্য আমারই এখন লজ্জা লাগছে, এবং আমি কাকে এখন বলবো? আমি তো ওইখানকার দায়িত্ব, মানুষ তো বারবার আমি অপারগ অক্ষম, এটা তো মানুষ শুনতে চাবে না। কতদিন আমাকে এই সময়টা দিবে? বিশ্বাস করুন, সবচেয়ে বেশি ফেসিস্টের যে রেখে যাওয়া এই যে স্বাস্থ্য খাতটা, এটা যদি হসপিটালে আপনি যদি না পরিদর্শন করেন, আপনি এটা চিত্রটা সঠিকভাবে দেখতে পারবেন না। এখন আমাদের এই সরকার তার চেষ্টাটা কত, সক্ষমতা কতটুকু, যতটুকু আছে তার মধ্যে থেকে চেষ্টাটা করে যাওয়া।
এই চেষ্টাতে এই সরকার চেষ্টা করে যাচ্ছে, সবে এটাকে আপনাদের বিশ্বাস করতে হবে। এবং আমরা কিন্তু এইভাবে কাউন্সেলিং করে করে আমরা নিজেরা, আমার তো মানে 3 দিন 4 দিন পর পর আমি হসপিটালে সিভিল সার্জন, তত্ত্বাবধায়ক সবাইকে নিয়ে, স্থানীয় প্রশাসনকে আমি আমার মানে সর্বোচ্চ আমি চেষ্টাটা করে যাচ্ছি। আমি তো এই যে আপনার হামের যে কিটের ইয়াটা স্বল্পতা, এটা আমার 7 দিন আমার এটার মধ্যে আমার এখানে আমার রিজার্ভে আছে। আমি এইটা নিয়ে গতকাল আজকেও কিন্তু আমরা মিটিং করে আসছি। কিন্তু এখন দেখেন আমি কাকে বলবো? আমি স্বাস্থ্যমন্ত্রীকে বলবো, স্বাস্থ্যমন্ত্রী কোথায় বলবে? মাননীয় প্রধানমন্ত্রীকে বলবে। কিন্তু কোন অবস্থায় আমি রেখে গেলাম দেখেন। এখন ওই যে মানুষকে ব্লেম দিয়ে আমি কিন্তু পার পাবো না। আমি দায়িত্ব নিয়েছি, আমি মনে করি আমার দায়িত্বের জায়গা থেকে আমাকে সর্বোচ্চ মানুষকে প্রথম হলে বোঝাতে হবে। আমি যদি কোনো জায়গায় ব্যর্থ হই, কেন ব্যর্থ হচ্ছি, এই ব্যাখ্যাটা এক্সপ্লেনেশন করে জনগণের বিশ্বাসের মধ্যে আসতে হবে। আমি ক্ষমতায় আছি, আমার চেয়ারের গরমে বা আমি যেনতেনভাবে একটা আমি ন্যারেটিভ একটা দিয়ে দিলাম, হ্যাঁ, ওইটার উপর যে তুমি খেজুর খেও না, তুমি এখন বড়ি খাও, তারপর তুমি ডিম খেও না, ডিম, এই যে আগের যে ন্যারেটিভগুলো আমরা দেখেছি, যেটা মানুষের একটা মানে একে তো সমাধান করতে পারো না, কিন্তু এইসব তুচ্ছ-তাচ্ছিল্য করে মানুষকে আরো সংক্ষুব্ধ করে তোলে। আমার মনে হয় এই সরকারটা এটা করছে না, সঠিক মানে জিনিসগুলো অনুধাবন করছে এবং অনুধাবনের পরে আমাদের সর্বোচ্চ সমাধানের জন্য আন্তরিকভাবে আমরা ফিরে আসবো। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, পুষ্টি নিবেদিত চলমান দেখার জন্য ফিরে আসবেন আশা করছি। ফিরে এলাম পুষ্টি নিবেদিত চলমান অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন দুজন আলোচক। আমরা একটু আগে কথা বলছিলাম অন্য একটি বিষয় নিয়ে, এখন আমরা যেতে চাই বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যায়। সাধারণ মানুষ খুবই ভুগছেন। একদিকে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে অথবা বিদ্যুৎ সরবরাহের ঘাটতির কারণে মানুষ বিদ্যুৎ পাচ্ছেন না, অন্যদিকে গ্যাসের সমস্যা তৈরি হয়েছে। রান্নার গ্যাস থেকে শুরু করে গাড়ির গ্যাস, সব জায়গাতেই গ্যাসের সরবরাহ কমে গিয়েছে এবং ফ্যাক্টরি বা কারখানাগুলিও গ্যাসের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন গার্মেন্টস এবং টেক্সটাইল সেক্টরে যারা ব্যবসা করেন তারা। এরকম একটা অবস্থায় অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে ঠিকমতো ব্যবস্থা নিলেও বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যার সমাধানে কমপক্ষে 2 বছর লাগবে। আবার বেশ কিছু লেখক বা বিশ্লেষক তারা বিভিন্ন জায়গায় বলেছেন যে বিদ্যুতের যে ক্রমাগত যে প্ল্যানিং ছিল, সেই প্ল্যানিং অন্তর্বর্তী সরকারের সময় ব্যাহত হয়ে যাওয়ার ফলে গত 2 বছরে যেভাবে জ্বালানি ডাইভার্সিফিকেশনের কথা ছিল এবং নতুন সোর্স থেকে জ্বালানি সংগ্রহের কথা ছিল, সোলার মানে কারখানা বসানোর কথা ছিল, এই কাজগুলি ঠিকমতো হয় নাই। বহু প্রকল্প বাতিল হয়ে যাওয়ার কারণে বিদ্যুতের এই সমস্যা তৈরি হয়েছে। এই বিষয়ে আওয়ামী লীগেরও কিছু দেশত্যাগী নেতা তারা লেখালেখি করেছেন। আপনার কি মনে হয়? সরকারও কিন্তু আবার বলেছে যে বিরোধী দলকে 6 মাস সময় দেওয়া গেল, তারা যদি এটাকে সমাধান করে দিতে পারে 6 মাসের মধ্যে করুক, এরকম একটা কথা এসেছে। আপনার কি মনে হয় বিদ্যুৎ এবং জ্বালানি খাত কি আসলে সরকারের জন্য একটা খুবই বিব্রতকর অবস্থা বা বিব্রতকর খাত হিসেবে পরিণত হতে যাচ্ছে? মানে বিরোধী দলকে 6 মাসের সময় দেওয়া হয়েছে, তার মানে কি বিরোধী দল কি এটা করতে পারবে? সরকার আছে, আপনি বিরোধী দলের কাছে সহযোগিতা চাইতে পারেন। আপনি জ্বালানি যখন সংকট তৈরি হয়েছে তখন বিরোধী দল সহ বিরোধী দল 10 দফা এই সুপারিশ দিয়েছিলেন এবং বিরোধী দল সহ একটা কমিটি করা হয়েছে, কমিটি করে পরবর্তীতে সমাধান করা হয়েছে। তাহলে আপনি এটা জাতীয় সংকট, এটা এই যে জ্বালানি বিদ্যুৎ এটা জাতীয় সংকট, এই সংকটে আপনি বিরোধী দলের সহযোগিতা চাইবেন যে আপনারাও পরামর্শ দিন। কিন্তু আপনি যদি খোঁচা মারেন যে আপনাদেরকে 6 মাস দেন, আপনারা পারলে আপনারা করে দেখান, হ্যাঁ, তাহলে তো আসলে আলটিমেটলি এই সমস্যার সমাধান হবে না। আমরা তো এক এক মন্ত্রীর মুখ থেকে এক এক কথা শুনি। এই যে আজকে আমাদের বিদ্যুৎ মন্ত্রী উনি বলল যে গ্রামে কোনো লোডশেডিং নেই, যেটা তার লম্বা হওয়ার কারণে মাঝে মধ্যে ত্রুটি হয়। ত্রুটি হলে হয় কি, এই ত্রুটিটা মেরামত করতে একটু সময় লাগে। এটা আপনি কেন বলেন? এই যে এখনকার হচ্ছে মানে সোশ্যাল মিডিয়ার যুগে, এখন আপনি যদি এইসব তথ্য দেন, আপনি এইসব তথ্য দিলে মানুষ হাসবে না? আপনি দেখেন, আমার কাছে কেন যেন মনে হয় বিদ্যুৎ আর বিএনপির সাথে মনে হয় একটু দূরত্ব আছে সবসময়। আপনি দেখেছেন 2001 থেকে 2001-এর পরবর্তী ক্ষমতা যখন আসছে তখন আপনি চাঁপাইনবাবগঞ্জ কনসার্টে প্রায় বিদ্যুৎ নিয়ে আন্দোলন করতে গিয়ে প্রায় 20 জন কৃষককে হত্যা করা হয়েছিল। তখন কিন্তু কে প্রতিমন্ত্রী ছিল, কিন্তু আমাদের বর্তমান যে যিনি বিদ্যুৎ মন্ত্রী উনি কিন্তু তখন প্রতিমন্ত্রী ছিল। এখন এই বর্তমান বিদ্যুৎ মন্ত্রী উনি, আমার কথা হচ্ছে উনি স্বীকার করুক। আপনি দেখেছেন বিদ্যুতের বিভিন্ন কর্মকর্তারা বলেছেন যে আমাদের যতটুকু আমাদের যোগান দেওয়ার কথা, যতটুকু আমাদের চাহিদা, তার 3 ভাগের 1 ভাগ আমরা পাচ্ছি। আমরা আমাদের 4টা লাইন যদি থাকে, আমরা একটা লাইন চালু রাখতে পারি, এই 3টা লাইন অফ রাখতে হয়। 3টা লাইন আবার চালু করতে হতে 3 ঘন্টার পরে আবার চালু করতে হয়।
তার মানে বিদ্যুৎ সংকট তো আছে, কিন্তু আপনি যখন এই বিদ্যুৎ সংকটটাকে আপনি অন্যভাবে অ্যাড্রেস করবেন, আপনি যদি বলেন যে না বিদ্যুতের কোনো সমস্যা নেই, লোডশেডিং নেই, এটা মানুষের একটা রিউমার, এই যে, তাহলে তো আলটিমেটলি এটা সমস্যার সমাধান হবে না। এই জন্য বিদ্যুৎ বলেন, গ্যাস বলেন, এই দেখেন আমাদের সাকি সাহেব, আমাদের প্রতিবন্ধী সাহেব, উনি বলেছেন যে এলএনজি, আপনি জানেন যে আমাদের এলএনজি যে গ্যাস নিয়ে আসা হয়, এটা হচ্ছে আপনার তরল করে, মানে আপনাকে -ডিগ্রি দিয়ে করে চাপ দিয়ে তরল করে নিয়ে আসা হয়, সেটা যে কন্টেনার করে নিয়ে আসা, উনি বলে যে কন্টেনারটাকে নাকি বানাতে দিয়েছে, বানাতে সময় লাগবে। অথচ আমাদের এই পর্যন্ত এলএনজি গ্যাস যখন আমরা নিয়ে আসতাম, আমরা সবসময় ভাড়া করে কন্টেনার করে নিয়ে আসতাম, কিন্তু অথচ উনি বললেন, উনি মিডিয়াতে বলছেন যে এটাকে বানাতে দিয়েছি, এটা তারপরে একটু সময় লাগবে, তারপরে নিয়ে আসবে। অথচ এটা কোনো সমস্যা হচ্ছে এলএনজি কন্টেনারটা যখন আসবে, যেখানে ভিড়বে, যেই কি বলে আপনার সমুদ্রে, সেই জায়গা থেকে এটাকে খালাস করা যাচ্ছে না, কারণ এটা দূরত্বের কারণে খালাস করা যাচ্ছে না। সেটা সমস্যার সমাধান করেন, সেটা সমস্যার সমাধান না করে আপনি যখন একটা ব্যাখ্যা দাঁড় করাবেন, তাহলে আলটিমেটলি আমরা হতাশ হই। কেন হতাশ হই জানেন? আসলে এই সরকারকে আমাদের এক্সপেকটেশন একটু বেশি, কারণ ওনারা যখন 31 দফা দিয়েছেন, ওনারা বলেছেন ওনারা সবসময় সবার আগে বাংলাদেশের কথা বলেছেন, এবং কি কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ওনারা দলীয়করণ করবেন না। কিন্তু আমরা দেখতে পাই যে মানে সাংবিধানিক প্রতিষ্ঠান বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলেন, দলীয় ব্যক্তিদেরকে দেওয়ার কারণে এই যে একটা তাদের যে অযোগ্যতা, এই অযোগ্যতার প্রমাণটা কিন্তু আমরা সব জায়গায় পাচ্ছি। আপনি যে একটু আগে আমাকে প্রশ্ন করলেন, এই যে আমাদের এই যে অর্থনীতির সংকট, মুদ্রাস্ফীতি নিয়ে সংকট করেছেন, আমাদের বাংলাদেশ ব্যাংকের একটা গভর্নর মতো একটা জায়গা, এমন একটা ব্যক্তিকে আপনি গভর্নর বানালেন, আপনার দলীয় ব্যক্তি, ঠিক আছে মানলাম, কিন্তু আপনি যোগ্য একটা ব্যক্তিকে বানান, এমন ব্যক্তিকে বানান যিনি সুয়েটার ব্যবসায়ী, যিনি ঋণ খেলাপিতে ছিলেন, এমন একটা ব্যক্তিকে আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানালেন। আপনি এ পর্যন্ত প্রায় 65,000 কোটি টাকা আপনি বিভিন্ন ব্যাংক থেকে আপনি লোন নিয়েছেন, আপনি প্রায় 25,000 কোটি টাকা ছাপালেন আপনি। তো তাহলে এই যে অর্থনৈতিক সংকটটা তৈরি করছেন, এর পাশাপাশি আপনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন, বিশাল একটা অঙ্ক টাকা খরচ করে ফ্যামিলি কার্ড দিচ্ছেন, কিন্তু আপনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন একটা মানুষকে 2,000 টাকা, একটা পরিবারকে 2,000 টাকা দিচ্ছেন, কিন্তু সাথে সাথে আপনি যে এলপিজি গ্যাসের দাম 800 টাকা 700 টাকা বাড়াই ফেললেন। আপনি যে বিদ্যুৎ, এই যে ভুতুরে বিদ্যুৎটা আপনি দেখতে পাই যে আমরা কারো 5,000 টাকা বিদ্যুৎ, সে আসছে 10,000 টাকা 15,000 টাকা বিদ্যুৎ। কিন্তু আসলে সাধারণ মানুষও অনেক জায়গাতে বলেছেন, এক পর্যায়ে এটাও বলা হয়েছে যে বিদ্যুৎ নিয়ে বিভ্রান্তিকর কথাবার্তা বললে অথবা বিদ্যুতের বিল নিয়ে উল্টাপাল্টা বললে পরে আইনের ব্যবস্থা না হবে, এরকম একটা কথা এসেছে। কিন্তু এ কথা তো ঠিক যে বিদ্যুতের বিল সত্যিই ভুতুরে হয়েছে কিছু কিছু মানুষের মিটারে, এবং বিদ্যুতের ঘাটতি আছে, এবং যখন বিদ্যুতের ঘাটতি আছে তখন যদি গ্রামে লোডশেডিং নেই অথবা ব্যাটারি রিক্সা চার্জ দেয় রাতের বেলা, সেই জন্য বিদ্যুতের ঘাটতি হচ্ছে, এরকম কথাবার্তা এসেছে অসমর্থিত অথবা সমর্থিত সূত্রে। কিন্তু সরকারের তো এই সমস্যা মোকাবেলা করাটা খুবই জরুরি, তাই না? সরকার পারছে না কেন? না, সরকার পারছে না কেন এটা আপনিও ভালো জানেন, মামুন সাহেবও ভালো জানেন। এখন আমি যে জায়গায় ব্যর্থ, ওই জায়গায় মিথ্যা তথ্য আমি কেন দেব? আমার প্রথম হলো অকপটে আমাকে স্বীকার করতে হবে, এবং সমস্যাটা দরকার হলে আমি 10 দিন আগে বলবো। কারণ আমরা আগে গ্রামে কি বা শহরে কি দেখি যে অত্র এলাকায় এতটা থেকে এতটার মধ্যে বিদ্যুৎ থাকবে না, অ্যাওয়ারনেসের কারণে তখন আমি একটা প্রিকশন আমি নিয়ে রাখি, হয় আগে আমি পানিটা ভরে রাখবো, বা ওই বিদ্যুৎ ওই সময় থাকবে না, আমি এটা একটা আমার প্রারম্ভিক একটা কিন্তু প্রস্তুতি থাকে। কিন্তু আমার মনে হয় যে একটা হলো যে জনমত, ঠিক আছে আমি এগুলো দিতে পারছি না, কেন দিতে পারছি না জনগণকে এটা বোঝাতে হবে। আরেকটা হলো এই যে ভাই মামুন ভাই যে আপনি যে কথাগুলো বললেন সবগুলো সমস্যা, তা আপনি সমাধানকল্পে আপনি কি দায়িত্ব নেই? আপনি বিরোধী দলে আপনার ছায়া মন্ত্রিসভা করলেন, আপনি সংসদে বিরোধিতা করবেন, আপনি রাজপথে, এটা গণতন্ত্র সৌন্দর্য, কিন্তু আপনি কি বারবার মানে ঘাত প্রতিঘাত এমনভাবে আমার সরকারকে আমার অ্যাওয়ারনেস দিতে হবে। গভর্নমেন্ট যদি আসলে কোনো জায়গায় যদি আমরা ওই জায়গাটা অ্যাড্রেস করেন যে তোমার এটা সামর্থ্য ছিল, সামর্থ্য থাকা অবস্থায়ও কেন আপনারা তো আপনি জানেন না দেশের অবস্থাটা কোথায় রেখে গেছে, আমরা তো সবাই জানি। কিন্তু আমার মনে হয় এই জায়গাটা যদি আজকে আপনিও দায়িত্ব নিতেন, আপনি কি আলাদিনের চেরাক দিয়ে বা আসমান থেকে আবাবিল পাখি পাঠিয়ে তো আপনি এগুলো সমস্যার সমাধান করতে পারবেন না। আমার মনে হয় খেয়াল করা উচিত যতটুকু সামর্থ্য আছে এইটা প্রপার মানুষকে দিয়ে, মানে এফিসিয়েন্ট কোনো লোককে দিয়ে তারেক রহমান যেভাবে চেষ্টা করে যাচ্ছে এটা গতি বাড়াবার জন্য, বা এটা দ্রুততম সময়ে কিভাবে এটা সমাধানকল্পে প্ল্যানিংগুলো আপনার করা যায়। এবং আপনাদের দায়িত্ব তো শুনেন, আমরা ভোট আপনারা চেয়েছেন, আমরা চেয়েছি, জনগণ আমাদেরকে ভোট দিয়ে দায়িত্ব দিয়েছে, এটা তো জনগণের অপরাধ হয় নাই। আবার আমাদের অপরাধ কি? যদি আমাদের অপরাধ হয় আমার চেয়ারে বসে আমরা এটাতে যদি সচেষ্ট না হই, আপনি শুধু আমাদেরকে বিরোধিতাই করে যাবেন, তা আমরা এখন কি করবো? মাথায় বাড়ি দিয়ে দিব, বা আমরা বলবো যে গদিটা আপনি নিয়ে যান?
যেটা বলেছে এটা কিন্তু আপনার মানে ওই যে যেটা বলেছে সেটা হলো যে আমরা চেষ্টা করে যাচ্ছি, ওইটা আপনাদের পিঞ্চি মারার জন্য না বা আপনাদের খাটো করার জন্য না। যেটা বলেছে 6 মাস আপনারা দেখেন, আপনাদেরকে 6 মাস এটুকু বলেছি। আমার দল যেটা বলেছে, আর ওই যে 2-1 ব্যক্তির মন্ত্রী কথাটা কিন্তু আমার দলের কিন্তু এটা সামগ্রিক, এটা আমাদের মানে সমন্বয়কারী কোনো ডিসিশন না। তাহলে আমরা তো দল করি, আমরা তো দলের একজন নীতি নির্ধারক না হই, আমাদের দিয়ে তো দলের অনেক কর্মসূচি পালিত হয়। এই ধরনের কথা যেটা 2-1 ব্যক্তির কথা, আমার তারেক রহমানের উদ্যোগটাকে বা প্রচেষ্টাটাকে আমরা কখনই খাটো করে দেখব না। এবং আমি যদি মনে করি আমি একটা দলের দায়িত্বশীল লোক, অন্তত আমার উচিত জাতীয়তাবাদী দলে ওই পোস্ট হোল্ড করে দায়িত্বশীল কথা বলা, এমন কোনো কথা না বলে জনগণকে হাস্যস্কর আমি হব, এটা আমার বলা উচিত না। এবং আমি মনে করি তারেক রহমান এই ব্যাপারে অ্যাওয়ারনেস ওনারা আছে এবং উনি কিন্তু সাবধান করে ঘুরে দিচ্ছেন। ফিরে সবই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চলে গেলে কিভাবে হবে? না, মাননীয় অন্যরা যদি উল্টাপাল্টা কথা বলেন, এখন সবই বাসের স্টিয়ারিং এ তো আমার তারেক রহমান বসা। না কিন্তু না, প্রত্যেকটা আমাকে বিভাগে তো যদি ভুল হয় আমাকে বাস থেকে নামাই দিবেন। প্রত্যেকটা বিভাগের আলাদা লোক আছে। বিদ্যুৎ মন্ত্রী যদি উনি আমরা যদি একটা বলে বিরতির পর ফিরে আসি, একটা ছোট্ট বিরতি নিচ্ছি। পুষ্টি নিবেদিত চলমানে আমরা ফিরে এসে এই কথাগুলি বলবো, কেননা সেই আগের মতোই সকল কিছুর দায় এবং সকল কৃতিত্ব সবই মাননীয় প্রধানমন্ত্রীর ঘাড়ে দিয়ে দেওয়ার যে সংস্কৃতি ছিল সেটাই আমরা লক্ষ্য করছি, এবং সেই সংস্কৃতি থেকে আমরা বের হয়ে আসতে পারছি না। এর বাইরেও সংসদীয় রাজনীতির বহু কাজ আমরা দেখতে পাচ্ছি আগের মতোই হচ্ছে, পরিবর্তনের ছোঁয়া লাগে নাই। দেখা যাক বিরতির পরে এসে আমরা আলোচনা কোন দিকে যায়। বিরতি শেষ হলো, আমরা ফিরে এলাম পুষ্টি নিবেদিত চলমান অনুষ্ঠানে এবং আমাদের আলোচকদের হাতে এবং আমাদের হাতে বেশি সময় নাই। তারপরেও আমরা একটু জানতে চাই, জনাব রাসেল, আপনার কি মনে হয় কোনো কিছুই বদলাচ্ছে না এরকম একটা অনুভূতিতে কেন মানুষ প্রবেশ করলো? মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই বলছে যে কই কিছু তো বদলালো না। এই যে কিছুই কি বদলায় নেই আসলে, না কোনো জায়গায় বদলেছে? এমনকি সলিমুল্লাহ খান, যিনি প্রায় নানান রকম কথা বলেন, তিনিও একটা সভার মধ্যে বলেছেন যে জুলাই আন্দোলন কিংবা জুলাই অভ্যুত্থান কোন পথে এগোচ্ছে এটার কোনো ছক নাই। দেখেন, প্রথম কথা হচ্ছে আমরা এককেন্দ্রিক মানে শাসন ব্যবস্থার মানে বদলটা চেয়েছিলাম। আপনি একটু আগে যেটি বললেন যে সবকিছু প্রধানমন্ত্রী কেন্দ্রিক আমরা চাই না। প্রত্যেকটা বিভাগের আলাদা আলাদা মন্ত্রী যেহেতু আছে, সে মন্ত্রীদের প্রত্যেকের দায়িত্ব আছে। বিদ্যুৎ মন্ত্রীর জায়গা থেকে উনি যখন যে কমেন্টটা করবে আমরা ধরে নিব এটাই সরকারের কমেন্ট, এটা কোনো ব্যক্তির কমেন্ট না, এটা কোনো নর্মাল কোনো ব্যক্তির কমেন্ট আমরা ধরে নিব না, আমরা সরকারের কমেন্টে ধরে নিব। আমরা ধরে নিব অন বিহাফ অফ প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর মাধ্যমে, কারণ যেহেতু উনি প্রধানমন্ত্রীর প্রতিনিধি। দেখেন উনি বললো যে অটো রিকশার কারণে নাকি বিদ্যুতের সমস্যার সমাধান হচ্ছে না। তাহলে এট এ টাইম আমরা আবার বিদ্যুতের চাহিদা কমে না, কারণ প্রচুর অটো রিকশা, তাহলে চার্জ দেয় এটার জন্য। তাহলে আপনি চিন্তা করেন, আরো ওনারা পরিকল্পনা করছেন 1400 বিদ্যুৎ চালিত গাড়ি বের করবেন ঢাকা শহরে। তাহলে যেখানে অটো রিকশার কারণে অটো রিকশার কারণে যদি কিন্তু ভিন্ন, কারণ অটো রিকশায় চড়তে পারে 2 জন, বিদ্যুৎ চালিত বাস আসলে সেখানে বহু মানুষ চড়তে পারবে, সেক্ষেত্রে এটা অনেক সাশ্রয়ী হবে। অটো রিকশার কার্যক্রমে বাস হচ্ছে আপনার যে পাবলিক বাসগুলো আছে এটার এগেইনস্টে আপনি দাঁড় করাবেন, আপনি রিকশার এগেইনস্টে সেটা দাঁড় করাবেন। বেশি মানুষ যে যানবাহনে যাতায়াত করতে পারে সেটা তো বেটার। আপনি যখন একটু থেকে একটু অল্প একটুর জন্য তখন আপনি অটো রিকশা ব্যবহার করেন, রিকশা যেখানে ব্যবহার করেন সেখানে আপনাকে হয়তো এই যে এগুলো আছে বাগি যেগুলো আছে মানে যেটার মধ্যে 5 জন 10 জন বসা যায়, বিভিন্ন এইতে আমরা দেখতে পাই। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু যেগুলো চালু করেছে যে একটার মধ্যে সেটা করতে পারে, বা বসুন্ধরার মধ্যে বসুন্ধরার মধ্যে যেটা করতে পারে। এখন কথা হচ্ছে বিল দেয় না। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই জায়গা থেকে এই জন্য আমরা সবসময় এটাই আশা করছিলাম যে সবকিছু যেন এককেন্দ্রিক না হয়। এবং কি আমি সবচেয়ে বেশি অ্যালার্মিং, আমি তো বারবার বলি যে প্রধানমন্ত্রী ডাউন টু আর্থ মেন্টালিটি সবার কাছে পছন্দ হয়েছে, কিন্তু ওনার আশেপাশে মানুষজনের মধ্যে প্রভাবটা পড়ছে না। আপনি দেখেন এই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকে আপনি বিসিবিতে সদস্য বানালেন, সেখানে বানিয়ে আপনি পার্সেস কমিটির সভাপতি বানালেন। সাথে সাথে আমরা এখন রিসেন্টলি দেখতে পাচ্ছি যে সেতু বড় বড় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের এই যে কোম্পানির হাতে তুলে দিচ্ছে সেই কোম্পানিটার প্রধান হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে। এই যে দলীয়করণটার কারণে কিন্তু আলটিমেটলি একটা বড় ধরনের প্রভাব কিন্তু আপনার এতে পড়বে। আপনি সব জায়গায় আপনি দেখেন, সব জায়গায় আপনি এই বড় বড় যতগুলো প্রতিষ্ঠান আছে আপনি নাম ধরে ধরে আপনাকে বলতে পারবো, প্রত্যেকটা প্রতিষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরির যারা হচ্ছে বিভিন্ন পোস্টে ছিল
পোস্টেড ব্যক্তিদেরকে বসানো হয়েছে। তাহলে এভাবে যদি দলীয়করণ হয় তাহলে আলটিমেটলি যোগ্য ব্যক্তিদেরকে আপনি সেখানে বসাতে পারবেন না। আর যে যোগ্য ব্যক্তিরা যদি না বসে, এক্সপার্ট যারা আছে তারা যদি না বসে, আলটিমেটলি দেশের তো পরিবর্তন হবে না। এই জন্য যোগ্য ব্যক্তিদেরকে আপনাকে বসাইতে হবে। আপনি সবসময় সরকার বলে থাকে যে আমরা আমাদের লোক বসাবো, হ্যাঁ আপনাদের লোক বসান, কিন্তু আপনাদের লোক বসাইতে হলে যোগ্য ব্যক্তিদেরকে বসান। আপনি যে যোগ্যতার ব্যক্তিদের যদি আপনি যদি বসান, তাহলে এই যে প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে, এই প্রবলেমগুলো কিন্তু সমস্যা অনেক দূর সমাধান করা সম্ভব হবে আর কি মনে করি। একেবারে শেষ প্রশ্ন, আমরা আওয়ামী লীগের সময় দেখেছি আওয়ামী লীগের এমপি ফোন করে জনপ্রশাসনের কর্মকর্তাকে গালিগালাজ করছেন। বিভিন্ন সময় আমরা এটাও দেখেছি তারা বেশ ক্ষমতার দাম্ভিকতায় মৌখিক নির্দেশ দিতেন। পত্রিকা একটা খবর এসেছে, জনসমক্ষে ডিএফওকে মন্ত্রীর ফোন 24 ঘন্টার মধ্যে ইমরানকে ট্রান্সফার করবেন। আপনার কি মনে হয় সেই আচরণ তো বদলাচ্ছে না? আমরা এরই মধ্যে একজন ইউএনওকে দেখেছি, তিনি এলাকায় মোবাইল কোর্ট চালাতে গিয়ে একজনকে প্রবল প্রহার করছেন। তো কই জনপ্রশাসনের আচরণও বদলাচ্ছে না, সংসদ সদস্যের আচরণও বদলাচ্ছে না, যারা অন্যায় করেন অন্যায়কারীদের আচরণও বদলাচ্ছে না। কিন্তু আমরা তো দেখতে পেয়েছি যে আপনি বারবারই মাননীয় প্রধানমন্ত্রী উদাহরণ দিচ্ছিলেন, তিনি তো তার আচরণ ব্যবহার, তার যে চলাচল, সেগুলির যে পরিবর্তন, সেটা দিয়ে মানুষকে এবং দলকে মোটিভেট করার চেষ্টা করলেন। কিন্তু কই, সব তো আগের মতো রয়ে গেল। এখন দেখেন, আপনি আমাকে টকশোতে ডেকেছেন, আমি আমার কৈফিয়ত বা আমার জবাবদিহিতাটা আমি দিতে পারবো। আর তারেক রহমান ওনার জাতীয়তাবাদী দলের উনি চেয়ারম্যান, ওনার সাথে কে কি রকম বিহেভ করছে বা ওনার নির্দেশনাটাকে আমি যদি ফলো না করি। কিন্তু দেখেন এই যে মানে আগের মতোই আমাদের মনে আছে যে কোভিডের সময় একজন ব্যুরোক্র্যাট, তিনি এরকমই ইউএনও হবেন হয়তো, তিনি একজনকে কানে ধরে উঠবোস করিয়েছিলেন, প্রহার করেছিলেন, ওই একই প্রহার চলছে। না, কোনো ব্যাড এক্সাম্পল আমি অ্যাডপ্ট করব না। প্রথমে আমি আমার নিজেকে আত্মশুদ্ধি না, আপনি এক্সাম্পলটাকে একজনের এক্সাম্পলটাকে যদি টোটাল আমি সমষ্টিগত আমার সবার উপর যদি চাপিয়ে দেন, তো সব এই ক্ষেত্রে আমার একটু অবজারভেশন সেটা হলো যেটা আমি মানব না, না বদলাইতে হবে, আমি আমাকে আগে বদলাইতে হবে। আমি এতটুকু বুঝি, তারেক রহমানের নির্দেশনা, যেহেতু আমি এই দলের আদর্শ নিয়ে, দানের শেষের প্রতীক নিয়ে আমি এমপি, আমি পরিচয় দিয়ে আমি মানুষের কাছে যাচ্ছি, সেবা করছি, আমার প্রথম এইটার উপরে আমার ইমানদারিত্ব দেখাইতে হবে। এবং আমি মনে করি তারেক রহমানকে যদি আমি লিডার মানি এবং তার আদর্শের মধ্যে থেকে যদি আমি আমার জনগণকে ভালোবাসতে যাই, দায়িত্ব নেই, আমি আমার জায়গা থেকে আমি শতভাগ আমি এই আদেশটা মানব। এবং আমি মনে করি আরেকটা ব্যাপার, তারেক রহমানের যেহেতু উনি দলের চেয়ারপারসন, ওনার কাছে যখনই এই জিনিসগুলো যাচ্ছে, এবং আমি জানি কেউ শাস্তির আওতার বাইরে না, সুতরাং আমার মনে হয় যে যেটা করেছে, আপনি দেখেন, আপনি আজকে এটুকু নোট করে রাখেন, দেখবেন এটা যদি আসলে সত্য হয়ে থাকে, নিশ্চয়ই তার বিরুদ্ধে তারেক রহমান অবশ্যই ইনশাল্লাহ ব্যবস্থা নেবেন। একদম শেষ মন্তব্য জনাব রাসেল, আপনার কাছ থেকে জানতে চাই, আপনার কি মনে হয় কতদিনের মধ্যে এই বিরাজমান যে গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, কোনো জায়গাতে ঢাকা শহরে এবং বিভিন্ন শহরে পানির সংকট আছে, জলাবদ্ধতাও এবার আমরা বৃষ্টির পরে দেখেছি যে বিভিন্ন জায়গাতে জলাবদ্ধতা এসেছে, এই যে একটা ভৌত সুবিধার যে একটা অভাব, আপনার কি মনে হয় এটা কতদিনের মধ্যে যেতে পারে? যেখানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন 2 বছর লেগে যাবে। না, আমি মনে করি সরকারকে এখন যেভাবে জ্বালানি সংকট যেভাবে মোকাবেলা করেছিল, বিরোধী দল সব বসে একটা কমিটি করে যেভাবে দুই পক্ষ থেকে সহযোগিতা নিয়ে, আপনি দেখেছেন উন্নত বিশ্বে যে কোনো দেশে যে কোনো জাতীয় সংকট হয় তো সবাই মিলে একসাথে কাজ করে, একসাথে কাজ করে ঐক্যবদ্ধভাবে সমস্যা সমাধান করা। এই যে সমস্যাগুলো, জাতীয় সংকটগুলো, জাতীয় তাহলে কি আপনার মনে হয় এটা দ্রুত সমাধান হবে? দ্রুত সমাধান সম্ভব। জনাব রতন, আপনার কি মনে হয়? সমস্যা তো কিছু আছে, কিন্তু এই সমাধান কি আসলে অনেক দিন লেগে যাবে? করি কাজ হার জিতে না হাইলাত, বাস্তব অবস্থাটা কি? আজকে উনি সংসদ সদস্য হতে পারেন, তার মানে ওনার যোগ্যতা আমার চেয়ে কম? আমার মনে হয় আমার যেখানে যদি শিখার থাকে, আমার যদি ওনার সাপোর্ট নেওয়া লাগে, আমার যদি ওনার থেকে ফেভার নিতে হয়, আমি মনে করি এইভাবে আমাকে, আমাদের দলের মধ্যে থেকেও কিন্তু এইভাবে কিন্তু হচ্ছে, কিন্তু তা আমার মনে হয় সার্বিক যদি কল্যাণে যদি আমরা সবাই যদি এই মনোভাব নিয়ে এগিয়ে আসি এবং সত্যিকারের জনগণকে যদি আমার নিজের জনগণ মনে করি, যে এইটা শুধু সরকারি দলের জনগণ না, জনগণটা আমি বিরোধী দল, আমার অবস্থান থেকে এই সমস্যাগুলো ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে, তার কোনো বিকল্প নেই। আজকে পুষ্টি নিবেদিত চলমান থেকে বিদায় নিচ্ছি। আজকে অনেকগুলি সমস্যা নিয়ে আমরা কথা বলেছি, যা কিছু বদলায়নি, মানুষের মনে যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে এবং এক ধরনের অনুভূতি তৈরি হয়েছে যে তেমন কোনো পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে না,
এরকম বেশ কয়েকটি সমস্যা নিয়ে আমরা কথা বলেছি, কিন্তু পাশাপাশি আজকে দুজন আলোচকই আমাদেরকে আশার বাণী শুনিয়েছেন। তারা দুজনই মনে করেন যে ঐক্যবদ্ধভাবে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আলোচনা করে উপায় খুঁজে বের করার চেষ্টা করলে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব, এবং যে সমস্যাগুলি এখন বিরাজমান সেইগুলিকে দ্রুত সমাধান করা সম্ভব। আপনারা কি মনে করেন সেটা আপনারা বলতে পারেন, আমাদের ফেসবুক পেজে অথবা ইউটিউবে গিয়ে কমেন্ট করতে পারেন, এবং আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে থাকবেন, কেননা এই আলোচনা অব্যাহত থাকবে এবং চলমান এই আলোচনার মধ্যে দিয়ে আমরা শুধুমাত্র আমাদের সমস্যার সমাধান না, আমরা বিভিন্ন সমস্যাকে চিহ্নিত করা, সমাধান খুঁজে বের করা, অথবা নতুন নতুন যে প্রস্তাবনা বা নতুন কোনো চিন্তার উদ্রেক করা, এই কাজগুলি করতে থাকবো। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।